আবারও স্বাগত 21 বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি হয়েছে দুপুর 2টায় এবং আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শেষে সারাদিন জুড়ে কিছুটা নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়েই লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা যদি দিন শেষের একটু টার্নওভার দেখি এবং সূচকের অবস্থান দেখি, আমরা যেটা দেখছিলাম যে দিনের মধ্যভাগে কিন্তু নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়েই লেনদেন হচ্ছিল। এবং আরেকটি বিষয় হচ্ছে যে যদিও দিনের মধ্যভাগে যেটা ছিল যে বেশিরভাগ সেক্টরেই কিন্তু পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছিল। তো আমরা একটু দেখে নিব যে সূচকের কি অবস্থান, দিন শেষে টার্নওভারই বা কেমন হয়েছে আজকে সারাদিন জুড়ে, সেটা একটু দেখে নিব। দর্শক, আমরা সূচকের জন্য অপেক্ষা করছি ঢাকা স্টক এক্সচেঞ্জে। যেটা দেখতে পাচ্ছেন যে আজকে দিনের শেষটা হয়েছে 19 পয়েন্ট নেগেটিভ থেকে 5226 পয়েন্ট এই সূচকের অবস্থান রয়েছে ডিএসসির। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দিন শেষে দেখা যাচ্ছে যদিও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কিন্তু হারিয়েছে। আপনারা দেখছেন 222টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে, সেখানে দরবারের সংখ্যা দেখা যাচ্ছে 224টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা 46টি। এবং টার্নওভার যদি বলি যে দিন শেষে টার্নওভার কেমন ছাড়িয়েছে, সেটা কিন্তু টার্নওভারে কিন্তু গত কার্যদিবসের তুলনায় সেটাও কমে গিয়েছে। 868 কোটি 23 লাখ টাকা লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে, যেখানে গত কার্যদিবসে কিন্তু 900 কোটি টাকার উপরে প্রায় 1000 কোটি টাকার মতো লেনদেনের পরিমাণ ছিল। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও তারেক ইব্রাহিমের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। জি, আমরা আসলে শুরু করতে চাচ্ছি একটু বিদেশি বিনিয়োগ নিয়ে কথা বলবো। যে আমরা যেটা দেখেছি, একটা স্ট্যাটিস্টিক্স যদি আমি আপনার সাথে শেয়ার করি যে গত এপ্রিল মাসে 124 কোটি 14 লাখ টাকার শেয়ার বিক্রির বিপরীতে কিনেছেন বিদেশি বিনিয়োগকারীরা মাত্র 12 কোটি 6 লাখ টাকা, এবং সেটা যদি বলি মার্চের থেকে এপ্রিলে 50% কম। তো এটা নিয়ে আসলে আপনি কি বলবেন যে এই যে বিদেশিরা আমাদের শেয়ার বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, এটা কেন বা কোথায় ঘাটতিটা রয়েছে? শর্ট টার্মে বলতে গেলে আসলে এই ট্রেডটা আসলে প্রেডিক্টেবল না, বাট লং টার্মে হ্যাঁ, আমাদের বাজার থেকে তো আসলে বিদেশি বিনিয়োগকারীদের একটা বড় অংশ উইথড্র হয়েছে। এর একটা বড় কারণ ছিল গত কয়েক বছরে আমাদের একটা পলিসি ইনকনসিস্টেন্সি ছিল, আমাদের ব্যাংকিং সেক্টরের যে ডিফিকাল্টিস ছিল, এটা একটা বড় কারণ। আর ইমিডিয়েটলি যে 124 কোটি টাকার উইথড্রয়াল, আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের ব্লু চিপ গুলোর মধ্যে ওয়ান অফ দ্য লার্জেস্ট ব্লু চিপ ব্রিটিশ আমেরিকান টোবাকো, তো এই কোম্পানিটাতে আসলে বিদেশি বিনিয়োগকারীদের অনেক একটা আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল। কিন্তু গত 1-1.5 বছর ধরে আসলে তারা টার্নওভার এবং প্রফিটেবিলিটিতে নেগেটিভ গ্রোথ দেখাচ্ছে। তো এটা একটা বড় কন্ট্রিবিউটর হিসেবে কাজ করেছে আসলে ফান্ড আউটফ্লোর ক্ষেত্রে। আর এমনি ওভারঅল যদি কয়েক বছর ধরে যে আমাদের বাজারে বিদেশি বিনিয়োগকারীদের যে মানে কম বিনিয়োগ বা উইথড্রয়ালের যে একটা প্রবণতা দেখা যাচ্ছে, এটার একটা বড় কারণ হলো যে আমাদের আমি যেটা বলেছিলাম পলিসি ইনকনসিস্টেন্সি, আমাদের রেট ক্যাপ ছিল, মার্কেটে ফ্লোর প্রাইস সেট করা ছিল, যেটা তারা খুবই আসলে পৃথিবীতে কেউ এটা অ্যাপ্রিসিয়েট করে না আর কি, গ্লোবাল স্টেজের ইনভেস্টররা। আমাদের গভর্নেন্স ইস্যুস ছিল, এছাড়াও তারা অনেক কোম্পানিতে ইনভেস্ট করেছে, কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে যে কোম্পানিগুলা যা কমিট করেছে বিজনেস ফেলিওরের থেকে গভর্নেন্স ফেলিওরটা বেশি হয়েছে। সো এখন তারা মানে আমাদের দেশে বিদেশি বিনিয়োগকারীরা যে কোনো কোম্পানিতে বিনিয়োগ করার পূর্বে আসলে প্রশ্ন করেন যে কোম্পানির গভর্নেন্স বা বোর্ড অফ ডিরেক্টরস এর উপরে কতটুকু আস্থা রাখা যায়। এই ক্ষেত্রে একটা নতুন কনসেপ্ট হচ্ছে ইএসজি। তো ইএসজি সেন্সে ওরা যেটাতে ভালো মনে করে, তারা যেটা ভালো পান সেটাই শুধু বিনিয়োগ রাখেন বা বিনিয়োগ করতে আগ্রহী হন। জি, আরো একটা বিষয় একটু এখানে বলছিলাম যে এই যে বিক্রির চাপটা যে বেড়েছে, সেটা আপনি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে 50%-এরও বেশি, সেটা হচ্ছে বড় মূলধনী এবং মৌলভিত্তি সম্পন্ন কোম্পানিতে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। এই যে মৌলভিত্তি কোম্পানিগুলোর উপর ভর করেই কিন্তু এই বাজারটা হচ্ছে ইউজুয়ালি টিকে থাকে। তো সেই জায়গাতে এটা কি আসলে সামনে বড় কোনো ধাক্কা বা কোনো একটা অশনি সংকেত কিনা জানতে চাচ্ছিলাম। সো বিদেশি বিনিয়োগকারীরা আসলে লার্জ, হাইলি লিকুইড এবং বড় মৌলভিত্তিক কোম্পানিগুলোতে বিনিয়োগ করে থাকেন। তো এক্ষেত্রে আসলে কোনো ফান্ডামেন্টাল যদি চেঞ্জ এসে থাকে, যেমন আমি যেটা বলেছি যে আমাদের একটা বড় টোবাকো কোম্পানি, লার্জেস্ট টোবাকো কোম্পানি ইন বাংলাদেশ, যেটা লিস্টেড,
তো তার আসলে মৌলভিত্তিতে গত 2 বছর ধরে একটা পরিবর্তন আসছে বলে তারা মনে করছেন। আবার অপরদিকে আসলে এটা যে ক্লিয়ারলি সবসময় ইউনিডিরেকশনাল তা না। আপনি দেখবেন যে ব্র্যাক ব্যাংক 5ই আগস্টের পরে কিন্তু এই শেয়ারটাতে বিনিয়োগকারীদের, বিদেশি আগ্রহ বেড়েছে। বিনিয়োগকারীদের স্পেশালি তাদের কিন্তু আগ্রহ অনেক বেড়েছে এবং তাদের শেয়ার হোল্ডিং অনেক বেড়েছে। জি। আমরা ডিএসসি ডাটা থেকে দেখতে পাই প্রায় 1,000 কোটি টাকার মতো তারা মনে হয় নেট বিনিয়োগ করে অ্যাডিশনাল করে থাকতে পারেন এই কোম্পানিতে। জি। আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে আমরা নরমালি হচ্ছে ব্লক ট্রেডে যে একটা যে রেটে হচ্ছে ট্রেড হয় আর মার্কেট প্রাইস এবং ব্লকের ট্রেড যে রেটটা দুটোর মধ্যে একটা হচ্ছে পার্থক্য থাকে এবং নরমালি আমরা যেটা দেখি যে ব্লক ট্রেডে কিন্তু কম রেটেই ট্রেড হয়। এটার পেছনে আসলে কারণ কি? মানে এটা কি কোনো আসলে নিজেদের কোনো কারসাজি কিনা এটা? এটা রেগুলেটরি সাইড থেকে আসলে চেক করে দেখতে হবে, বাট লার্জ ব্লক ট্রেডে যদি ভ্যালিড রিজন থাকে, অনেক সময় লিকুইডিটি পারপাজে যদি বড় কোয়ান্টিটি হয়ে থাকে, ক্রেতা বিক্রেতার মধ্যে পূর্ব নির্ধারিত একটা এগ্রিমেন্ট থাকে যে যেহেতু একজন বিক্রেতা বিক্রি করতে চাইলে ইমিডিয়েট সেন্সে ইমিডিয়েট টাইমলি লিকুইডিটি পাওয়াটা ডিফিকাল্ট, মার্কেট প্রেসার চলে আসে। সেই ক্ষেত্রে অনেক সময় ক্রেতা এবং বিক্রেতার মধ্যে প্রি অ্যারেঞ্জমেন্ট থাকে যে তারা এটা কম দামে একটা ট্রানজাকশন করবে লার্জ কোয়ান্টিটির। আমরা কয়েকদিন আগে দেখতে পেলাম যে একটা বড় আমাদের ব্র্যাক ব্যাংকের শেয়ারে একটা বড় একটা ব্লক ট্রেড হয়েছে। তো এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মার্কেট প্রাইস থেকে 4-5%, 7-8% নিচেও অনেক সময় ট্রেড হয়ে থাকে, আবার অনেক সময় প্রিমিয়ামেও হয়ে থাকে যদি বায়ারের ইন্টারেস্ট বেশি থাকে। বাট যদি কনসিস্টেন্টলি কোনো ব্লক ট্রেড পাওয়া যায় যেটা ইনকনসিস্টেন্ট উইথ দ্য মার্কেট ট্রেন্ড, রেগুলেটর এটা চেক করে দেখতে পারে। জি, তাহলে আপনি বলতে চাচ্ছেন এটা আসলে কোয়ান্টিটির জন্য হচ্ছে তাদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ এই কম রেটেই হচ্ছে ইয়া হয়, এরকম কিছু কি? এটা জেনারেলি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যেই। হাউএভার যদি এটা কোনো ট্রেডার করে থাকে ক্লায়েন্টের অন বিহাফে, সেই ক্ষেত্রে ওই ক্লায়েন্টের কোনো যিনি বিক্রি করেছেন তিনি কোনো ক্ষতি শিকার হয়েছেন কিনা এটা এটা খতিয়ে দেখা যেতে পারে। জি, আসবো একটু অন্য প্রসঙ্গে। আমরা এই বাজারের আসলে কি কি অবস্থা দেখছেন, কোন দিকে যাচ্ছে বাজার, আর সামনে যেহেতু হচ্ছে বাজেট সেটা নিয়ে একটু জানতে চাইবো যে এই কেমন চাচ্ছেন এই বাজারের জন্য, আসলে কি চাচ্ছেন, কেমন হওয়া উচিত? কিছুক্ষণ আগে যেটা বলছিলেন যে স্ট্রাকচারাল কিছু হচ্ছে ল্যাকিংস আছে, সেটা কেমন হওয়া উচিত? মানে বাজেটে আসলে আমাদের এক্সপেকটেশন হলো যে অনেক ধরনের প্রণোদনা ক্রিয়েট করা যায়, বিকজ বাজেটের সাথে ট্যাক্স কালেকশন জড়িত, ট্যাক্স কালেকশনের সাথে এনবিআর জড়িত। সো অনেকগুলো এনবিআর পলিসি এবং আমাদের রেগুলেটরি সমন্বয় হলে অনেক ভালো ভালো কোম্পানি আসলে লিস্টিং আসা সম্ভব। আর এখন লিস্টিং এ এবং ক্যাপিটাল মার্কেটকে আরো বেশি দরকার এই কারণে যে আমাদের ব্যাংকিং খাতের কিন্তু বলা যায় যে 2/3 আসলে অর্থায়ন করার মতো উপযুক্ত বা সক্ষম নয়। তো সেক্ষেত্রে আমাদের প্রত্যাশা হলো যে বাজেট যেটা করা হবে এনবিআর এবং রেগুলেটরি অথরিটি গুলোর সাথে সমন্বয় করে ট্যাক্স রিবেট এবং অন্যান্য অনেক ধরনের ছোট ছোট দাবি তোলা হয়েছে, বাট আমরা মনে করি যে সমন্বিতভাবে আসলে সমাধান কি এটা আমরা আসলে মোটামুটি পুঁজিবাজারের বিশ্লেষক বা যারা বাজার নিয়ে চিন্তা করেন তারা সবাই কম বেশি জানেন বা অনেক রেকমেন্ড করেছেন। তো আমরা এক্সপেক্ট করি যে আমরা অপেক্ষায় আছি যে অনেকদিন ধরে যে এই ইমপ্লিমেন্টেশন গুলা কবে হবে। তো আমরা আশায় আছি যে এই বাজেটে নতুন গভর্নমেন্টের আন্ডারে নতুন বাজেট ইমপ্লিমেন্টেশন হবে এবং আমরা রিসেন্ট ইন্ডিকেশন গুলোকে পজিটিভলি দেখি যে মানি ফ্লো বাড়ানোর যে একটা চেষ্টা, যদিও অনেকে বলছেন যে এটার ফলে ইনফ্লেশন বাড়বে, কিন্তু এটা মনে রাখতে হবে যে আমাদের কিন্তু ইনফ্লেশন এবং এমপ্লয়মেন্টের মধ্যে একটা ব্যালেন্সিং অ্যাক্ট করতে হবে। তো গভর্নমেন্ট যে ডিসিশন নিয়েছে যে মানি ফ্লো বাড়াতে হবে, ঋণের ক্ষেত্রে কিছুটা ছাড় দিয়ে হলেও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে চালু রাখতে হবে, আমরা এটা পজিটিভলি দেখি। তো আমরা মনে করছি যে পুঁজিবাজার এর জন্য কিছুটা ছাড় দিয়ে হলেও
গভর্নমেন্টের সাইড থেকে এরকম কিছু স্টেপস নেওয়া হবে? জি, একদম ছোট্ট করেই জানতে চাইবো যে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে যদি আপনার কোনো মেসেজ থাকে এই মুহূর্তে এই বাজারের জন্য। আবার প্রশ্নটা যদি পুনরাবৃত্তি করবেন। বিনিয়োগকারীদের জন্য এই বাজারের জন্য আপনার মেসেজ কি? এই মুহূর্তে তারা আসলে ইনভেস্ট করবে কিনা একটু জানতে চাচ্ছিলাম। এই মুহূর্তে কারা ইনভেস্ট করতে চাচ্ছেন? বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীদের জন্য এই মুহূর্তে আপনার মেসেজ কি? আবার রিপিট করবেন, সরি আমি বারবার মিস। আসলে জানতে চাচ্ছিলাম যে আমরা যদিও শেষের দিকে চলে আসছি, আমরা এখানেই শেষ করছি। আপনাকে ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। হয়তো টেকনিক্যাল কারণ বা নেটের জন্য হয়তো কানেকশনটা ক্লিয়ার না। ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। জি দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও তারেক ইব্রাহিমের সঙ্গে। এবার নিচ্ছে একটা বিরতি, আবারও ফিরে আসছি একটু পরে।